আমরা 22-23 বছরের প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। তাহলে বুঝতেই পারছো যে এখানে আচ্ছা, প্রিপোজিশনের সাথে কিন্তু কনজাংশনটাও একটু দেখতে হবে। কনজাংশন কঠিন কিছু না, তুমি যদি কনজাংশন আসলে কি কাজ করে, দুইটা ক্লজের মাঝখানে কানেকশন তৈরি করে। তো দুইটা ক্লজ আসলে দুইটা একই রকম অর্থ দিচ্ছে কিনা, বা দুইটার বিপরীত অর্থ দিচ্ছে কিনা, যে একজন ভালো আর একজন খারাপ, একজন ভালো আরেকজন ভালো, তো একজন ভালো আরেকজন ভালো দুইটা একই অর্থ দিলে অ্যান্ড হয়, বিপরীত অর্থ দিলে বাট হয়, এই জিনিসগুলো তুমি জানো। অর্থ জানলে কনজাংশন হয়ে যাবে প্রিপোজিশনের সাথে। তো দেখো এখানে যে প্রশ্নটা বলছে, ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্নগুলো অর্থহীন নয়। দেন একটা গ্যাপ আছে, এই একটা ক্লজ, ডিউরিং ড্রিমস ব্রেন প্রডিউসেস নিউ আইডিয়াস। তাইলে স্বপ্নের সময় মস্তিষ্ক নতুন আইডিয়া তৈরি করে। তাইলে দেখো তো দুইটা পোর্শনের মধ্যে আসলে কিরকম সম্পর্ক বুঝাচ্ছে, স্বপ্ন অর্থহীন নয়। আরেকটা জায়গায় বলছে যে অর্থহীন তো নয়, বরং স্বপ্ন আরো নতুন আইডিয়া তৈরি করে। তাইলে এই দুইটা কি বুঝাচ্ছে, আসলে কিন্তু বৈপরীত্য বুঝাচ্ছে, যে এইটা বুঝাচ্ছে স্বপ্ন মিনিংলেস নয়, আরে আল্লাহ স্বপ্ন তো আরো ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা কি দামে দিচ্ছ না। তাইলে এখানে কিন্তু এক্সাজারেশন বুঝাইছে। তাহলে দেখো তুমি অপশনগুলো একটু দেখলেই বুঝতে পারবা। এখানে প্রথমে বলছে সো দ্যাট ড্রিমস আর নট মিনিংলেস, সো দ্যাট ডিউরিং ড্রিমস ব্রেন প্রডিউসেস নিউ আইডিয়াস। সো দ্যাট কখন বসে, সো দ্যাট মানে দুইটা ক্লজ থাকে, যেখানে প্রথম ক্লজটা করা হয় দ্বিতীয় ক্লজটাই যে অ্যাচিভমেন্ট আছে সেটা পাওয়ার জন্য। এখানে কি সেরকম কিছু আছে? যেমন আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান মেক গুড রেজাল্ট। তাহলে প্রথম কাজটা কেন করছি, দ্বিতীয় যে ক্লজটা আছে তার টার্গেটটা ফিল করার জন্য, এরকম কিছু নাই। এরপর দেখো সাচেস মানে এক্সাম্পল হিসেবে যখন কোনো কিছু অর্ডার করা থাকে, সাজানো থাকে, তখন সাচেস বসে। এখানে এরকম কিছু আছে না। এবার দেখো ইনস্টিড মানে কি বুঝায়, পরিবর্তে, যে এটা তো এমন নয়, এর পরিবর্তে বরং এমন, বরং অর্থ দেয়, বা একটার পরিবর্তে আরেকটা এরকম অর্থ দেয়। তো দেখো তো এটা হয় কিনা, ড্রিমস আর নট মিনিংলেস, ইনস্টিড ডিউরিং ড্রিমস ব্রেন প্রডিউসেস নিউ আইডিয়াস। অর্থাৎ স্বপ্ন অর্থই নয়, বরং এটা নতুন আইডিয়া তৈরি করে। তাইলে এখানে কিন্তু ইনস্টিডটাই মিলতেছে। তুমি কিছু না জানলেও ইংরেজির মিনিং যদি জানো তাও কিন্তু সলভ করে আসা যায়। তাহলে এখানে উত্তর কি হবে, এখানে উত্তর কিন্তু ইনস্টিড হবে। ঠিক আছে, বাকিটা তুমি যদি দেখো আদারওয়াইজ আসলে বৈপরীত্য বুঝাই। তবে আদারওয়াইজ তুমি যে সেন্টেন্সের ক্ষেত্রে দেখবা, এখানে দুইটা ক্লজ না, দুইটা আলাদা সেন্টেন্সের মধ্যে কানেকশন তৈরি করে। যেমন আমি যদি বলি যে প্লিজ স্টাডি হার্ড ফুল স্টপ, আদারওয়াইজ ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। তাইলে এরকম ক্ষেত্রে যখন বৈপরীত্য বুঝাই হয় এটা করো, নাইলে ঘটনা কিন্তু আর একটা ঘটে যাবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ফুল স্টপ দিয়ে দেই এবং পরবর্তী সেন্টেন্সের শুরুতে আদারওয়াইজটা দিই। ঠিক আছে, আদারওয়াইজটা নিয়ে কনফিউজ হবে না, এটা আসলে ওরকম দুইটা ক্লজের মধ্যে না, দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন তৈরি করে। ওকে, তাহলে আদারওয়াইজ কিন্তু হচ্ছে না, তুমি অর্থ দিয়েও মিলাইতে পারবে না। ওকে, তাহলে এটা গেল প্রথম প্রশ্ন, প্রথমেই প্রিপোজিশন বা কনজাংশনের ভাই পেয়ে গেলা। এরপর পরের প্রশ্ন আসো, দেখো I don't know why you were angry dash your friend। দেখো আবার প্রিপোজিশন চলে আসছে। সো বুঝতে পারছো তুমি, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, তো এইখানটাতে আমরা অ্যাংরি নিয়ে প্রায় দেখতে পাই, অ্যাংরি দিয়ে প্রশ্ন আসছে, বিসিএস এ অনেক কোশ্চেন দেখবে অ্যাংরি দিয়ে। তো মনে রাখবা অ্যাংরি আসলে অনেক প্রিপোজিশনে নেয়। অ্যাংরি তুমি যখন কোনো ব্যক্তির সাথে রাগ করবা, তখন যে কোনো জায়গাতে তুমি দেখবা যে ব্যক্তি এবং বস্তু উল্লেখ আছে। তো ম্যাক্সিমাম ব্যক্তির সাথে সবসময় উইথ যায়। তাহলে যেখানে ব্যক্তি উল্লেখ থাকবে ম্যাক্সিমাম জায়গাতে তোমার কনফিউশন লাগলে উইথ বসাই দিবা। তো অ্যাংরি বা কোনো একজন মানুষ যখন অন্য একজন ব্যক্তির সাথে বা একজন মানুষের সাথে রাগ করে, তখন অ্যাংরির পরে উইথ বসে, এবং রেয়ার কেসে যে অ্যাটও বসতে পারে। তাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তির সাথে রাগ করলে আমরা উইথ বসাবো, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাট বসাই। যখন দেখবো উইথ নাই তখন অ্যাট বসাবা, দুইটাই অ্যাকসেপ্টেবল, বাট উইথটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর মনে করো যে আমি তার সাথে রাগ করছি, যেমন আই এম অ্যাংরি উইথ হিম, তার কোনো একটা কাজ আমার রাগ হয়েছে, আই এম অ্যাংরি উইথ হিম। তো উইথ হিম যখন পরে ব্যক্তি উল্লেখ আছে উইথ বসাবা। এখন মনে করো যে তার কোনো কাজের সাথে তোমার রাগ হচ্ছে, যেমন ইউ আর অ্যাংরি dash his foolishness, তার বোকামিতে তুমি রাগ করছো তার সাথে। তো যখন এখানে কোনো একটা
কারণ উল্লেখ থাকবে, কোনো একটা বস্তু উল্লেখ থাকবে, কোনো একটা ইভেন্ট, কোনো একটা কাজ যার সাথে রাগ করতেছো, অর্থাৎ ব্যক্তি ব্যতীত অন্য কিছু, তখন কিন্তু এখানটাতে অ্যাবাউট বসবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ, এবং এটা কিন্তু একটা বিশেষ বিশেষ প্রশ্ন, ঠিক আছে? তাইলে অ্যাংরি ব্যক্তি থাকলে উইথ বসাবো, যদি উইথ না পাই অ্যাট বসাবো, আর যদি বস্তু বা সামথিং উল্লেখ থাকে সেক্ষেত্রে অ্যাবাউট বসাবো। তাহলে এখানে দেখো, এখানে গ্যাপের পরে ইওর ফ্রেন্ড আছে, তাহলে রাগ করছে তোমার বন্ধুর সাথে, সে নিশ্চয়ই ব্যক্তি, তাহলে কি হবে? এখানে কিন্তু আমরা উইথ দিব, ঠিক আছে? আই ডোন্ট নো ওয়াই ইউ ওয়্যার অ্যাংরি উইথ ইওর ফ্রেন্ড, আমি জানি না কেন তুমি তোমার বন্ধুর সাথে রাগ করে আছো। আচ্ছা, ওকে, পরের কোশ্চেনে আসো। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি ইউ ড্যাশ দ্য টেস্ট। এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো, রাইট ফর্ম ভার্ব বলতে পারো, ওইখান থেকে প্রশ্নটা চলে আসছে। তো দেখছো আমি মাত্র কয়টা, 6টা টপিক বলছি, বা আরো যদি কনসাইজ করো 5টা টপিক বলছি, সেখান থেকে সব প্রশ্ন আসছে। সো আমি যে ফাইলগুলো দিয়ে দিব, আশা করব সকালে অন্তত একটু চোখ বুলাই যাবা। আচ্ছা, তো দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, প্রথম ক্লাসটা কি বলছে? তুমি যদি ভালো করে পড়াশোনা করতা তাইলে দ্বিতীয় ঘটনাটা ঘটতো। এখন দ্বিতীয় ঘটনা আসলে পাস করে যাওয়া, বুঝতেই পারছো। ইফ ক্লজে কি থাকে? ইফ ক্লজ, যেটাকে আমরা কন্ডিশনালের মধ্যে শিখি। তো কন্ডিশনালের ক্ষেত্রে ইফে শর্ত দেয় যে যদি তুমি প্রথম কাজটা করো তাহলে দ্বিতীয় কাজটা হবে, প্রথমটা যদি না করো দ্বিতীয়টা হবে না। যদি তুমি আসো তাইলে আমি যাব, তুমি না আসলে আমি কেন যাবো, এরকম ঘটনাটা থাকে, বুঝছো? তো এই ক্ষেত্রে তোমরা জানো যে ইফ ক্লজ বা কন্ডিশনালের 4টা রুল থাকে বেসিক্যালি। জিরো কন্ডিশনাল একটা, প্রথম অংশ প্রেজেন্ট, দ্বিতীয় অংশ প্রেজেন্ট, এটা খুব কমনলি দেখা যায় না। এরপর ফার্স্ট কন্ডিশনাল, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনাইট। দেন সেকেন্ড কন্ডিশনাল, প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট হলে পরের অংশ, সরি, প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট হলে পরের অংশ পাস্ট কন্ডিশনাল, এবং যদি প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয় দ্বিতীয় অংশ পারফেক্ট কন্ডিশনাল। এবং তোমরা জানো যে কন্ডিশনালের যে স্ট্রাকচার, পাস্ট কন্ডিশনাল কেমন, পারফেক্ট কন্ডিশনাল কেমন, ঠিক আছে? পাস্ট কন্ডিশনাল উড প্লাস ভার্ব, আর পারফেক্ট কন্ডিশনাল উড প্লাস হ্যাভ প্লাস ভি3। তো এখানে দেখো ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এই যে ফর্মুলা, এটা কি পাস্ট পারফেক্ট আছে। সো সেকেন্ডটা কি হবে? সেকেন্ড ক্লজটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে, ঠিক আছে? তো এরকম অপশন কই আছে? উড পাস না, পাস্ট না, হ্যাড পাস না, এই যে দেখো উড হ্যাভ পাস্ট, তাহলে উত্তর কিন্তু ডি হবে। জাস্ট কন্ডিশনালের 4টা রুল, এবং আশা করছি আগামীকাল তুমি ওই 4টা রুল থেকে অন্তত একটা পেয়ে যাবা, ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় স্ট্রিমিং এ বা সাউন্ডে অন্য কোনো জায়গায় আমাকে জানাও। ওকে, ঠিক আছে, আমি একটু টাইম নিয়ে পড়াচ্ছি, তার কারণ এখানে শুধু জিএসটি না, আরো অনেকেই আছো। আচ্ছা, এরপর আসো, দ্য বয় ক্লাইম্বড ড্যাশ দ্য ফেন্স। আবার আসছে প্রিপোজিশন, মানে প্রিপোজিশন এত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, জিএসটির জন্য, বিসিএস এর জন্য তো বলার অপেক্ষা রাখে না, যে কোনো এক্সামের জন্য এভরিওয়্যার প্রিপোজিশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দেখো, দ্য বয় ক্লাইম্বড ড্যাশ দ্য ফেন্স, ছেলেটা ক্লাইম্ব করেছিল বা বেয়ে উঠেছিল কোথায়? বেড়ের উপর, ফেন্সের উপর। তো এখানে কি হইতে পারে? দ্য বয় ক্লাইম্বড ওভার দ্য ফেন্স, থ্রু দ্য ফেন্স, অ্যাক্রস দ্য ফেন্স, ইনটু দ্য ফেন্স। এখন তোমাকে জানতে হবে মোশনের ক্ষেত্রে, কোন একটা বস্তু যখন গতিতে থাকবে কোন ক্ষেত্রে কি রকম প্রিপোজিশন বসবে। দেখো, কোন বস্তু যদি কোনো সারফেস টাচ করে উপরে থাকে আমরা অন বসাই। এরপর দেখো আমার মাথার উপরে যে পেনটা আছে, দ্য পেন ইজ অন মাই হেড। এরপর যদি বলি উপরে লাইট জ্বলতেছে, এটাও কিন্তু আমার মাথার উপরে আছে, স্থির আছে, বাট আমার মাথাকে টাচ করে আছে নাই। তো এই ক্ষেত্রে কি হবে? অ্যাবাভ হবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে এই সাইড থেকে জীবন একটা বল চলে দিলো আমার মাথার উপর দিয়ে, তাহলে বলটা আমার মাথার উপর দিয়ে মুভ করে অপোজিট সাইডে চলে গেল, তাহলে এই যে মুভমেন্টটা থাকবে প্লাস কোন একটা জিনিসকে ক্রস করে যাবে, সেটাকে আমরা কি বলবো? ওভার দিয়ে, ঠিক আছে? তাহলে মোশনের 3টা বেসিক জিনিস, একটা হচ্ছে উপরে টাচ করে থাকলে অন, টাচ না করে উপরে থাকলে অ্যাবাভ, অ্যান্ড মুভমেন্টে থাকলে টাচ না করে পাস করে গেলে ওভার বসে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা দেখলাম। এরপর দেখো থ্রু। থ্রু মানে কি? থ্রু মানে কোনো জিনিসের মধ্য দিয়ে চলে যাওয়া। যেমন মনে করো একটা মাঠ আছে, স্কুলের একটা মাঠ আছে, এটা হচ্ছে তোমার স্কুলের মাঠ, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং। তো এখানে তুমি দাঁড়ায় আসো, এখান থেকে তোমার বন্ধু রাখতেছে এই এদিকে আয় তো, এক কথা আছে, একটা গোপন কথা আছে, জোরে চিল্লায় বলা যাইতেছে না। তখন তোমার ফ্রেন্ডটা তুমি যে ডাকলো তোমাকে, তুমি যাচ্ছ মাঠের মধ্য দিয়ে। তো এই যে মুভমেন্ট, কোনো একটা ফাঁকা জায়গার মধ্য দিয়ে মুভমেন্ট বুঝাই,
বিশেষ করে মাঠ, দেন হচ্ছে এরকম মানে ফিল্ড টাইপের জায়গা বুঝাই, এই ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি, বুঝছো? থ্রু কোথায় বসে? এরপর দেখো অ্যাক্রস, অ্যাক্রস কোথায় বসে? অ্যাক্রস মানে আড়াআড়ি, তো জাস্ট একটা জায়গাতেই বসে অ্যাক্রস, সেটা হচ্ছে আড়াআড়ি নদী এবং রাস্তা পার হওয়া। এটা নদীও হইতে পারে, রাস্তাও হইতে পারে, নদী বা রাস্তা। তো তুমি যখন নদী বা রাস্তা এভাবে করে পার হবা আড়াআড়ি, তখন সেটাকে অ্যাক্রস বলবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালং। নদী বা রাস্তা যদি তুমি আড়াআড়ি ক্রস করো তখন অ্যাক্রস, বাট এমন হইতে পারে না যে নদীর পাড়ে ঘুরতে গেছো এভাবে নদী বরাবর হাঁটতেছো বা রাস্তার ধারে ফুটপথ দিয়ে হাঁটতেছো, তখন কিন্তু অ্যালং হবে। তাহলে রাস্তা বা নদী আড়াআড়ি ক্রস করলে অ্যাক্রস, আর সাইড দিয়ে বরাবর হাঁটলে সেক্ষেত্রে অ্যালং হবে। এই কয়টি জিনিস মনে রাখবা। এরপর দেখো ইনটু, ইনটু মানে মধ্যে, ইনটু মুভমেন্ট বুঝায়, বাইরে থেকে কোনো জিনিস একটা সারাউন্ডেড কোনো কিছু ভেতরে প্রবেশ করলে ইনটু বুঝায়। যেমন ইউ আর কামিং ইনটু মাই রুম, তো তুমি যখন আমার ঘরে প্রবেশ করবে, এটা সারাউন্ডেড একটা বদ্ধ জায়গা এবং দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলা, মুভমেন্টে আসো, কোনো কিছু ভেতরে প্রবেশ করতেছো যেটা সারাউন্ডেড, সেই ক্ষেত্রে আমরা ইনটু বসাই। ঠিক আছে, অনেকগুলো জিনিস বললাম, আশা করি এখান থেকেও একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ। বলো ওকে, তাহলে দা বয় ক্লাইম্ব ড্যাশ দ্য ফেন্স, তাহলে ছেলেটা পাঁচিল পার করে গেল। এখানে আসলে কি রকম অর্থ দিচ্ছে বলতো? ওই যে জীবন আমার মাথার উপর দিয়ে যেমন বল পার করে দিচ্ছিল, ও ওরকম বলের মতো জাস্ট টুপুস করে উঠলো, উঠে পার হয়ে চলে গেল। তাইলে এই ক্ষেত্রে কি হবে বলতো? আমরা কিন্তু ওভার দিব। ওকে, আচ্ছা, আমি এক্সট্রা কিছু কথা বলতেছি যাতে আসলে কমন পড়ে, কারণ কোশ্চেন তো তোমরা চাইলেই নিজেরা সলভ করে ফেলতে পারতে। আচ্ছা, এরপর আসো 5 নম্বর কোশ্চেন। I have been impressed dash the dedication of the instructor. তো impressed, impressed মানে তুমি জানো নিশ্চয়ই কি হয়। তো আচ্ছা, আসো তোমরা কেউ 103 জন কে আসো নাকি আমি ভুল দেখতেছি? আচ্ছা, ওভার না হলে 1 বোতল বিষ খাবো। এই আসিফ ইসলাম কে রে? ওর কালকে পরীক্ষা? এই তোমাদের কি কালকে পরীক্ষা? এমনি মজা করতেছ এখন ক্লাসের মধ্যে। যাক, ভালো, চিন্তা থাকবে, বেশি প্যারা নিবে না জীবনে। ওকে, তো এখানে দেখো ইমপ্রেসড, ইমপ্রেসড মানে মুগ্ধ করা, এবং ইমপ্রেস শব্দটা তোমরা জানো না, তোমাদের জেনারেশন, তা তো হইতেই পারে না। তো ইমপ্রেসের সাথে সাধারণত 2টা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাট এবং একটা হচ্ছে উইথ। ইমপ্রেসের সাথে অ্যাট কখন বসে? যখন তুমি কোনো ব্যক্তির উপর খুশি হবা, তার করিতকর্মা, তার অ্যাক্টিভিটি, তার হাসি দেখে ফিদা হয়ে যাবা, সেই ক্ষেত্রে ইমপ্রেসের পর অ্যাট বসবে। তাহলে ইমপ্রেসের পর অ্যাট কখন বসবে বলতো? কোনো ব্যক্তির উপর ইমপ্রেসড হইলে, বা তার কোনো কাজের উপর ইমপ্রেসড হইলে, তার হাসির উপর ইমপ্রেসড হইলে, এই যে টাইপগুলো জিনিস আছে, এগুলোর সাথে ইমপ্রেসের পর অ্যাট বসে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে উইথ। ইমপ্রেসড উইথ কখন বসে? জাস্ট যদি এরপর সার্ভিস উল্লেখ থাকে, তখন তুমি ইমপ্রেসের সাথে উইথ দিবা। যেমন আই হ্যাভ বিন ইমপ্রেসড উইথ ইয়োর সার্ভিস বা উইথ দ্য সার্ভিস অফ দ্য হোটেল, এই টাইপের। যখন সার্ভিস উল্লেখ থাকবে তখন শুধু উইথ বসাবা, আর সমস্ত ক্ষেত্রে তুমি অ্যাট দিবা। যেমন এখানে দেখো, আই হ্যাভ বিন ইমপ্রেসড ড্যাশ দ্য ডেডিকেশন অফ দ্য ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরটা ডেডিকেশনে তুমি ইমপ্রেসড হইছো, তাহলে এটা কোনো একটা ব্যক্তির কাজ, করিতকর্ম বোঝাচ্ছে, তাহলে এখানটাতে অবশ্যই আমরা অ্যাট দিব। ঠিক আছে, ওকে।